পিতামাতা তার বার্ধক্য এবং তার অবসরকালীন সময়ে ছেলে সন্তানদের কাছে থাকে, যদি তার মেয়ে সন্তান না থাকে বা মেয়েরা সাধারণত চলে যায় স্বামীর বাড়িতে। এখন অবশ্যই অনেক পরিবর্তন হচ্ছে। তো এই বিষয়গুলো কি আপনি মনে করছেন না যে আ আ ছেলে সন্তানদের উপরেই বাবা-মায়ের যে ভরণ-পোষণের দায়িত্বটা, এই দায়িত্বটা অনেকাংশেই অ্যা একটু বাড়তি দায়িত্ব নিতে হয়। যে কারণে তার ওই সম্পত্তি থেকে তাকে অ্যা অ্যা একটা বাড়তি যে পাওনাটা, এ কারণেই তাকে একটা বেশি দেওয়ার একটা প্রবণতা আমাদের সমাজ ব্যবস্থায় রয়েছে। আপনি এটাকে কিভাবে দেখেন? আর আমাদের দেশটা তো আসলে অনেক পিছিয়ে পড়া দেশ। এখনো আমাদের দেশের সামন্ত কালচার, যেটা একটা বর্জুয়া আ সোসাইটিতে যে কালচার গড়ে ওঠে, সেই কালচার গড়ে ওঠে নাই। ফলে হচ্ছে আম এই জায়গাগুলো অনেক, অনেক, অনেক পিছিয়ে পড়া আছে। ফলে আপনি যে প্রশ্নগুলো তুলছেন, একটা ধরেন স্ক্যান্ডিনেভিয়ান দেশ বা একটা উন্নত দেশে একটা সোশ্যাল সিকিউরিটি যে পর্যায়ে থাকে, আমাদের দেশে তো সেই জায়গায় নাই সোশ্যাল সিকিউরিটি। সেই দিক থেকে হচ্ছে আমাদের সমগ্র একটা বাবা-মা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদেরও একটা ইনসিকিউরিটি তৈরি হয়। এখন ইনসিকিউরিটি থেকেই যে শুধুমাত্র আ তার ছেলের উপরে নির্ভরশীল হয় এরকম না। আমরা অনেক সময় আমাদের দেশে দেখি যে তার মেয়েরা বা কন্যা সন্তানরা বাবা-মার ক্ষেত্রে অধিক গুরুত্ব দিয়ে হচ্ছে যত্নশীল থাকে, তাদের ব্যাপারে কেয়ারিং তাদের বেশি। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। পাশ্চাত্যের সমাজ ব্যবস্থায় যখন ছেলে বা মেয়ে বড় হয়ে যায়, তারা প্রায় ১৮ বছর বা পরিণত বয়স যখন হয়, তখন সে নিজে চাকরি করে, সে নিজে বাড়ি করে বাবা-মার কাছ থেকে আলাদা হয়ে যায়। মানে স্বাভাবিক একটা প্রক্রিয়ায়। তো এখন বাবা-মা তার নিজের অর্জিত অর্থ থেকে হয়তো জীবন ধারণ করেন, অথবা তিনি সন্তানদের কাছ থেকে নেবেন কিনা বা রাষ্ট্র তাকে সেই সহযোগিতাটা দিয়ে থাকে। তাকে পেনশনের ব্যবস্থা করে থাকে, তাকে বাড়ির ব্যবস্থা করে থাকে, তাকে যে সোশ্যাল সাপোর্টটা দিয়ে থাকে। তো আমাদের যেহেতু বয়োজ্যেষ্ঠ নাগরিকদের এই সোশ্যাল সাপোর্টটা নাই বাংলাদেশে, তো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে পিতামাতা তার বার্ধক্য এবং তার অবসরকালীন সময়ে ছেলে সন্তানদের কাছে থাকে, যদি তার মেয়ে সন্তান না থাকে বা মেয়েরা সাধারণত চলে যায় স্বামীর বাড়িতে। এখন অবশ্যই অনেক পরিবর্তন হচ্ছে। তো এই বিষয়গুলো কি আপনি মনে করছেন না যে আ আ ছেলে সন্তানদের উপরেই বাবা-মায়ের যে ভরণ-পোষণের দায়িত্বটা, এই দায়িত্বটা অনেকাংশেই অ্যা একটু বাড়তি দায়িত্ব নিতে হয়। যে কারণে তার ওই সম্পত্তি থেকে তাকে অ্যা অ্যা একটা বাড়তি যে পাওনাটা, এ কারণেই তাকে একটা বেশি দেওয়ার একটা প্রবণতা আমাদের সমাজ ব্যবস্থায় রয়েছে। আপনি এটাকে কিভাবে দেখেন? প্রথমত হচ্ছে শুধুমাত্র এই কারণেই বেশি দিচ্ছে, ব্যাপারটা এরকমও না। কারণ আমাদের হোল সিস্টেমটাই তো খুবই পুরুষতান্ত্রিক, এটা আপনি জানেন। আমাদের রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে আর একটা পুঁজিবাদী স্ট্রাকচার, সেটা তো ভয়ানক পুরুষতান্ত্রিক হয়। এখন উন্নত বিশ্বের বা ইংল্যান্ড বা আমেরিকা বা ইউরোপের দেশগুলো, যারা উন্নত পুঁজিবাদী দেশ, তাদের ক্ষেত্রে কিছু জায়গা হচ্ছে ইমপ্রুভ হয়েছে। আমি কিন্তু এটা মনে করি না যে নারীদের ক্ষেত্রে আমেরিকাতে বা ইউরোপেও যথেষ্ট পরিমাণ একটা উপযুক্ত পরিবেশ তৈরি হয়ে গেছে। কারণ আমরা এখনো নারীর ক্ষেত্রে ইউরোপ আমেরিকাতেও যে বৈষম্যগুলো দেখতে পাই, সেগুলো কিন্তু তীব্র আকারে আছে আর কি। তাদের সোশ্যাল স্ট্যাটাস এবং স্ট্রাকচার অনুযায়ী সেটা সেই জায়গায় আছে। আর আমাদের দেশটা তো আসলে অনেক পিছিয়ে পড়া দেশ। এখনো আমাদের দেশের সামন্ত কালচার, যেটা একটা বর্জুয়া সোসাইটিতে যে কালচার গড়ে ওঠে, সেই কালচার গড়ে ওঠে নাই। ফলে হচ্ছে আম এই জায়গাগুলো অনেক, অনেক, অনেক পিছিয়ে পড়া আছে। ফলে আপনি যে প্রশ্নগুলো তুলছেন, একটা ধরেন স্ক্যান্ডিনেভিয়ান দেশ বা একটা উন্নত দেশে একটা সোশ্যাল সিকিউরিটি যে পর্যায়ে থাকে, আমাদের দেশে তো সেই জায়গায় নাই সোশ্যাল সিকিউরিটি। সেই দিক থেকে হচ্ছে আমাদের সমগ্র একটা বাবা-মা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদেরও একটা ইনসিকিউরিটি তৈরি হয়। এখন ইনসিকিউরিটি থেকেই যে শুধুমাত্র আ তার ছেলের উপরে নির্ভরশীল হয় এরকম না। আমরা অনেক সময় আমাদের দেশে দেখি যে তার মেয়েরা বা কন্যা সন্তানরা বাবা-মার ক্ষেত্রে অধিক গুরুত্ব দিয়ে হচ্ছে যত্নশীল থাকে, তাদের ব্যাপারে কেয়ারিং তাদের বেশি হয়। ফলে এই না, জায়গাটা থেকে অবশ্যই, অবশ্যই এটাও রয়েছে। আমাদের কন্যা আমাদের সন্তানরাও আইন অনেক থেকে ক্ষেত্রে আমাদের রাষ্ট্র, আমাদের যে কাঠামো এবং আমাদের যে আইন, আমাদের সর্বত্র আমাদের পারিবারিক এবং সামাজিক যে সংস্কৃতি বা যে সেখানেও যে কাঠামোটা আছে, সেটা তো ভয়ঙ্কর পুরুষতান্ত্রিক কাঠামো।
ফলে সেই জায়গা থেকে বিবেচনা করলে আসলে আমাদের হাজার বছরের যে আমাদের এই এই এলাকায় যে কালচারটা গড়ে উঠেছে, সেখানে হচ্ছে বাবা মা সবসময় মনে করে যে একটা পুত্র সন্তান তার উপরেই ভরসা করা যাবে, কিন্তু টোটালি কিন্তু জিনিসটা এখন অন্যদিকে টার্ন করেছে। আপনি যদি খেয়াল করেন যে কন্যা সন্তানরা খুব গুরুত্বপূর্ণ বাবা মার ক্ষেত্রে ভূমিকা রাখছে, এই জায়গাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ফলে আমার মনে হয় এখন এসে কন্যা সন্তান পুত্র সন্তান ওরকম ভাগ না করে এবং সিডো সনদ এবং আমরা তো একটা ইউনিফর্ম ফ্যামিলি কোড চাই, যেখানে হচ্ছে এই ধরনের একটা সর্বধর্মের ক্ষেত্রেই এ ধরনের একটা আইন প্রচলিত হোক নারী পুরুষ পরিবারের ক্ষেত্রে, যে আইনটা আসলে সবার জন্য এটা উপযুক্ত একটা আইন হবে এবং নারীদের জন্য পরিবেশটা পরিবার থেকে সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় একটা একটা ভালো পরিবেশ তৈরি হবে। যেটা হচ্ছে দেখেন আমাদের সংবিধানে, যেটা এক্সিস্টিং সংবিধান এখন আমাদের, সেই সংবিধানে যে বিষয়গুলো আছে এখনো কিন্তু সমান অধিকারের প্রশ্নটি আছে, কিন্তু এখনো আমাদের যে পরিবার সমাজ রাষ্ট্র সর্বত্র কিন্তু সেটা কার্যকর নেই। তাহলে আপনি এই মনে করছেন যে আপনি জন্য মনে করছেন সম্পত্তির অধিকারটি সমানভাবে নিশ্চিত হলেই নারীর ক্ষমতায়নে অনেক দূরে এগিয়ে যাবে বাংলাদেশ। আমাদের মতো একটা বলবো যে কিছুটা পুঁজিবাদী অবস্থা এখন যেহেতু আমাদের শিল্পায়ন হচ্ছে, সেই জায়গায় হচ্ছে যে দেশে অবশ্যই সেটার একটা অগ্রগতি হিসাবে আমি ধরে নিব। তবে একজন কমিউনিস্ট হিসাবে সমাজতন্ত্রী হিসাবে তো আমি মনে করি যে ব্যক্তিগত সম্পত্তির যে বিলোপ সেটা হয়ে মানুষ মানুষ হয়ে উঠবে এবং মানুষের সকল অধিকার মৌলিক অধিকারগুলো সমানভাবে পাবে, সেই জায়গাটা গুরুত্বপূর্ণ। কিন্তু এই জায়গাটা হচ্ছে এখন যেটা আমরা ভাবছি আমাদের নারী অধিকার কমিশন যে প্রস্তাবনা দিয়েছে সম্পত্তি সমান অধিকারের বিষয়টি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমার মনে হয় আরো জোরালো ভাবে বলা এবং এটার জন্য আন্দোলন গড়ে তোলা দরকার।